সশ্রদ্ধা নন্দিতরাও জয়গুরু। আজকে যারা যে উদ্দেশ্য নিয়ে এই সৎসঙ্গে সামিল হয়েছেন, পরমপিতার আতুল চরণে তাদের প্রতি প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ হোক এই প্রার্থনা। আমাদের আজকে যারা সৎসঙ্গে সামিল হয়েছেন তাদের ব্যতিক্রম হচ্ছে আমাদের নিউ শিলচরের আশিস রায়, তার ভাই অরূপ রায় টাটা মেমোরিয়ালে ক্যান্সার রোগাক্রান্ত চিকিৎসা চলছে, তিনি এই সৎসঙ্গে সামিল হয়েছেন তার আরোগ্য কামনায়, তার ভাইয়ের আরোগ্য কামনায়। তাছাড়া মৃত্যুঞ্জয় দাস নামে একজন ভদ্রলোক, তার রিসেন্ট ক্যান্সার ধরা পড়েছে, তিনিও চিকিৎসাধীন, তিনিও এই সৎসঙ্গে সামিল হয়েছেন তার আরোগ্য কামনায়। তাছাড়া আমাদের আশিস রায় যখন তার ভাইকে দেখতে বোম্বে থেকে এসেছিল, তখন তার ভাইয়ের পাশে বসে আছে, তার পাশে ইষ্ট প্রসঙ্গ করতে করতে একটা পরিবারের সঙ্গে তার পরিচিতি ঘটে। তিনি বাঙালি নন, ঠাকুরের দীক্ষিতও নন, কিন্তু ইষ্ট প্রসঙ্গ করতে করতে যখন জানতে পারলো যে একটা 15 মাসের সন্তান ক্যান্সার রোগাক্রান্ত, তার পরিবারের লোকেরা প্রতিটা দিন গুনছে। এমন অবস্থায় যখন সেই ইষ্ট প্রসঙ্গ করছিল, তখন বলছে তুমি বাড়ি গিয়ে তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করো। ওই তারও আরোগ্য কামনায় আশিস আজকের এই সৎসঙ্গে এই কবির ছেলেটার নাম, এই কবিদের নামেও এই সৎসঙ্গে সামিল হয়েছেন। আমরা যারা শারীরিক সুস্থতায় এই সৎসঙ্গে সামিল হয়েছেন তাদের প্রতি প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আমাদের সহপ্রতিনিধি বাবলু বিশ্বজিৎ চন্দ্র সোনারপুর, তার কিডনির প্রবলেম বেশ কিছুদিন থেকে ভুগছিলেন, এখন গ্রিন হিলস হসপিটালে ভর্তি। তারও আমরা আজকের এই সৎসঙ্গের মাধ্যমে পরম দয়ালের রাতুল চরণে আমরা প্রার্থনা জানাই তারা সবাই সুস্থ হয়ে উঠুক। একদিন পার্লারে, আপনারা যারা দেওঘর গেছেন তারা সবাই পার্লারটা দেখেছেন। এই পার্লারের মধ্যে ঠাকুর বসে আছেন, তখন পার্লারে তো চতুর্দিকে ঠাকুরের চৌকিটাকে ঘিরে চতুর্দিকে লোক বসত। কোনো এক ভদ্রলোক ওই মাটিতে, আপনারা যেরকম ভাবে বসে আছেন ঠিক এইভাবে মেঝেতে লোক গিয়ে বসত। এক ভদ্রলোক কি করলেন, কলকাতা থেকে কিছু মাদুর কিনে নিয়ে এলেন, নিয়ে এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর এই মাদুরগুলো যদি এখানে পাঠিয়ে দেওয়া যায়। ঠাকুর বললেন খুব ভালো হয়, বলে আমি পেতে দিই, বলে রাখ এখানটায়, রাখলেন। ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা, কাজলদা তখন MS পাস করে সেরেছেন, মাস্টার অফ সার্জারি পাস করা। ঠাকুরের কাছে এসে যখন ঠাকুরকে প্রণাম করেছেন, তখন ঠাকুর বলছেন কাজলা এই মাদুরগুলো পাতা। কাজলদা একটা একটা করে, এত বড় ঘরে তো আর একটা মাদুর নয়, অনেকগুলো মাদুর একটা একটা করে পাতিয়েছেন। পেতে এসে বাবাকে বলছেন বাবা মাদুর পাতানো শেষ। ঠাকুর বললেন যে আবার ভালো করে দেখে আসবা। কাজলদা আবার সমস্ত ঘরটা ঘুরে দেখলেন যে মাদুরটা টান টান করে পাতা আছে কিনা। দেখলেন যে না ঠিকই আছে, যেখানে যেখানে অল্প বিস্তর প্রবলেম ছিল সেটাকে তিনি ঠিক করে দিচ্ছেন। এসে আবার বলছেন বাবা দেখে এসছি মাদুর আমি পেতে এসছি, দেখো হয়েছে কিনা। ঠাকুর তখন ঘাটটা ঘুরিয়ে বললেন দেখ ওই দিকটায় একটা খুঁজ পড়ে আছে, ভালো করে টেনে দাও গা। কাজলদা তখন ওই দিকটাকে টানলেন, তখন দেখবেন আমরা বাড়িতে ব্যাকওয়ার্ডের এই দিকটা যখন টানি তখন ওই দিকটা খুঁজ ধরে, এই দিকটা টানি ওই দিকটা খুঁজ ধরে। ঠিক এইভাবে এক একটা মাদুরকে যখন তিনি ঠিক করছিলেন, এই দিক ঠিক করতে চান ওই দিক খুঁজ হয়। এই করতে করতে সম্পূর্ণ ঘরের মাদুর ফেলতে কাজলদার 40 মিনিট সময় লেগেছিল। তারপরে সে যখন বাবাকে বললেন
শ্রী ঠাকুর দেখে বললেন, হে কাজল, ও এরই মধ্যে বলছেন ওই দিকটা টান কর, ওই দিকটা টান কর, বলে বলে ঠাকুর দিচ্ছেন, কাজলটা ঠিক করছেন। 40 মিনিট পর এসে বলছেন, বাবা এখন দেখে নাও মাদুরটা ঠিক হয়েছে কিনা বসানো। বলছেন হয়েছে। তখন কাজলদা প্রমাণ করে যে কথাটা বলার জন্য এই ভূমিকা। তখন কাজলদা MS পাস করা কাজলদা তখন ঠাকুরকে বলছেন, ঠাকুর বাবা, তোমার সামনে একটা ঘরের মাদুর পাততে সঠিকভাবে যদি 40 মিনিট সময় লাগে, তাহলে আমাদের সঠিক মানুষ হতে, তুমি যেভাবে বলেছো আমাদেরকে মানুষ হতে, সে মানুষ হতে আমাদের কত জন্ম লাগবে, কত সময় লাগে। ঠাকুর তখন যে কথাটা বলেছিলেন সেটাই আমাদেরকে আশার আলো যোগায়। ঠাকুর তখন বলেছিলেন, কাজলা সোনা, তুমি ও নিয়ে ভেবো না, পরম পিতার যে কথা তোমার মনে গেঁথেছে, যা পরম পিতার তোমার যে চলনাটা তোমার ভালো লাগে, সেটাকেই আজকের থেকে আত্মিকরণ করতে শুরু করো। এখন থেকে সেটাকে তুমি তোমার চরিত্রায়িত করো। আমি কি করিনি, যেমন ধরেন আজকে যদি আমাদের সকাল ঘুম থেকে উঠার থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত ঠাকুরের দিনলিপিটা আমরা দেখি, যেটা ঠাকুর শরৎ হালদার তাকে বলেছিলেন, অমিয় বিশ্বাস, অশ্বিনী বিশ্বাস তাকে বলেছিলেন যে আপনারা আমার কথা মানতে হবে না, আমার কথা আপনাদেরকে মানতে হবে না, আমি কি লিখে গেছি তা জানতে হবে না, কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার মা বাবার জন্য কি করি সেটা দেখে যান। আপনারা যদি সেটা দেখে পরম পিতার জন্য তা করেন, বাজার মাঠ করে দেবেন। আমরা ঘুমঘাট থেকে শুরু করে, ভোরের প্রার্থনা থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত ঠাকুরের সেই দিনলিপিটাকে যদি আমরা দেখি, তাহলে নিরাশায় ভুগ করে যায়। ঠাকুর, তুমি ভোরবেলা উঠে প্রার্থনা করতে বলেছ, কই আমি তো আজকে করলাম না। তুমি প্রভাতে ইষ্টভীতি করতে বলেছ, আমি তো করিনি ঠাকুর। এই নেগেটিভ অ্যাপ্রোচগুলো যদি আমি আমার চরিত্রে আনতে দেখতে থাকি, তাহলে একটা সময় আমি আমার ভাগ্যর উপরে সমস্ত ছেড়ে দেব, যা এত মানতেই পারছি না, তার যা হবে আমার ভাগ্য। ঠাকুর কাজলদাকে দিয়ে কি বললেন, তোমার যেটা প্রিয়, তোমার প্রিয় পরমের যেটা তোমার ভালো লাগলো, যে কথাটা ভালো লাগলো, যে কর্মটা ভালো লাগলো, সেটাকে এক্ষুনি তুমি তোমার চরিত্রে আত্মীকৃত করতে শুরু করো। দেখবে তুমি কত দূর এগিয়ে যেতে পারছো। আমরারও সাধনা তাই যে আমি পারিনি ঠাকুর, আমার ভালো লাগে ভোরের প্রার্থনাটা শুনতে, করতে ভালো লাগে। যেদিন করি সেদিন মুখটা ফুলে যায়, যেদিন ভোরবেলা ইষ্টভীতি করি সেদিন মনটা আনন্দে ভরে যায়। আমি তো রোজ পারি না ঠাকুর, কিন্তু এই নিরাশাটাকে যদি আমি আমার মনের মধ্যে প্রশ্রয় দিই, আমি এগিয়ে যেতে পারবো না। কাল করেছিলাম, আজকে চেষ্টা করবো, আজকেও পারিনি, কালকে আবার চেষ্টা করবো। ঠাকুর বললেন, ওইটাকে আত্মীকৃত করার চেষ্টা করো। ওইটাকে যদি আত্মীকৃত করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে আর বেশি দূর নয়। যেমন দেখবেন আপনি দিগন্তে, এখান থেকে মনে হলে, এখান থেকে যদি আপনি দেখেন আকাশটা কোথায় মিলে গেছে, মনে হবে অমরানগরে গেলে বোধ হয় আমি আকাশ আর অমরানগরে এক জায়গায়। তার জন্য কবি লিখেছিলেন, শেয়ার লালন একসাথে রয়, মাঝে লক্ষ যোজন ফাঁক। শেয়ার লালন একসাথে রয়, মাঝে লক্ষ যোজন ফাঁক। আমার সঙ্গে তার লক্ষ যোজনের ফাঁক থাকবে, কিন্তু মনে হবে এই তো আমি ধরে ফেলছি ঠাকুর তোমাকে, তুমি এটা পছন্দ করো, আমি এটা করেছি, এটা আমার চরিত্রের মধ্যে ছিল না, আমার এটা করতে ভালো লাগতো না, কিন্তু তোমাকে ভালোবেসে ঠাকুর আমি এটা করতে শুরু করেছি। সেই কাজলদা তখন ছাত্র আপনার পাটনাতে MS পড়ছেন। একদিন দুপুরবেলা এসে দেখছেন ঠাকুর তাসু মানে কোন জায়গাটায় ছিল জানেন? এখন যেখানে আচার্যরা বসে প্রার্থনা করেন, তখন পার্লার ছিল না, বর্মার ঘর ছিল না, ওইখানটায় সামিয়ানা টাঙিয়ে তাসু তৈরি করা।
কাপড় দিয়ে। ঠাকুর ওইখানটায় বসে আছেন, আর ঠাকুর বাংলাটা হচ্ছে এখন যেটা মেমোরিয়াল। ঠাকুর ওই ঘরে থাকতেন। কাজলদাও এসে পাটনা থেকে এসে ওই ঘরে গেছেন, ওই ঘরে গিয়ে দেখে শুনেছেন যে ঠাকুর এখনো প্রণামে বসে আছেন, কাশুতে বসে আছেন। তাড়াতাড়ি করে কাপড়টা পরে চলে এসছেন খালিগ্রাম, চলে এসছেন যে বাবাকে প্রণাম করুন। বাবাকে প্রণাম যখন করেছেন তখন ঠাকুর বলছেন, কাজলা আমাকে ধর। কাজলদা ভাবলেন বাবার বোধহয় শরীর খারাপ করেছে। তিনি দুহাত দিয়ে ঠাকুরের পাটাকে ধরে রাখলেন, তিনি দুহাত দিয়ে ঠাকুরের পাটাকে ধরলেন। ঠাকুরের পাটা ধরতেই ঠাকুর চেয়ারে বসা হাত ধরলেন। ধরতে ঠাকুর আবার বলছেন, কাজলা আমাকে ধর। ভাবছেন ঠাকুরের পাতে ধরাতে ঠাকুরের হচ্ছে না, মুখটা ঠাকুরের খুলে রেখে সমস্ত হাত দিয়ে ঠাকুরের কোমরটাকে বেষ্টনী দিয়ে ধরলেন। ঠাকুর তখন আবার বলছেন, কাজলা আমাকে ধর। তখন কাজলদা কি করলেন, দাঁড়িয়ে গিয়ে ঠাকুরকে আষ্টে পৃষ্ঠে ধরলেন, বুকের মধ্যে ঝাপটে ধরে। তখন ঠাকুর বলছেন, কাজলা তোর বুক আমার বুকে, তোর হাত আমার পিঠে, তোর পেটের সঙ্গে আমার পেট লেগে আছে, কাজলা তুই আমাকে ধর। তখন কাজলদা সম্বিত ফিরে পেলেন যে এ ধরা চাইছেন না ঠাকুর, তাকে ধরতে বলছেন না, সে ধরাটা কি। তখন বলছেন, বাবা তোমাকে কেমবা ধরবো তুমি বলে দাও, তোমাকে কেমন করে ধরবো তুমি বলে দাও। তখন একদিকে ননিদা আর একদিকে বঙ্কিমদাকে হাতে হাত দিয়ে ঠাকুর মেমোরিয়াল দিকে হাঁটতে শুরু করলেন। আর বলতে যাচ্ছেন, না হলে 25 বার বললেন, কাজলা তুই আমাকে ধর, কাজলা তুই আমাকে ধর, কাজলা তুই আমাকে ধর। কেন? তার ঔরসজাত সন্তান। ধরা মানে কি? আমি ঠাকুর অনুকূলচন্দ্রের চম্পক দত্তর নাম শুনিয়েছে, আমি ইষ্টভীতি করি ঠাকুর ধরা, আমরা তাই ভাবি। ঠাকুর ঠিক ওই জায়গাটাতে বেত্রাঘাত করলেন তার পুত্রকে দিয়ে, যে তুমি যে ধরেছ সে ধরাটাকে সঠিক কর, তুমি আমার মতো হয়ে চলো, তোমাকে আমার মতো করে তোমাকে তোমার মতো করে তুমি আমাকে চালিও না, আমি যেভাবে বলেছি আমাকে সেভাবে ধর। পরম পিতার ঔরসজাত সন্তানকে তিনি বলছেন, এ ধরা হয়নি, কাজলা তুই আমাকে ধর, কাজলা তুই আমাকে ধর। এই ধরাটা আমি কতটুকু ধরতে পেরেছি, আত্মসমালোচনার সময় এসছে। আজকে 137 বছর পর আমাদের কাছে কিন্তু আত্মসমালোচনার সময় এসছে, আমরা কতটুকু ধরেছি। আচার্যদেব এবার একটা কথা বলেছিলেন, সেটা পুরুষ এবং মায়েদের এবং দাদাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন কোনো অ্যামিউজমেন্টে যাই, কোনো প্রোগ্রামে যাই, কোনো সিনেমায় যাই, কোনো নাটক দেখতে যাই, তখন কি করি? আমার পুত্র, কন্যা, স্ত্রী সবাইকে নিয়ে আমরা যাই। কিন্তু দেখবেন সৎসঙ্গ হলে মায়েদের ভিড় বেশি, দাদারাও আসে না, বাচ্চারাও আসে। বলছেন এটা কেন? প্রশ্ন করেন নিজেকে। আমার স্বামী রোববার ছুটি পায়, তার অনেক বন্ধু বান্ধবের সঙ্গে ব্যাপার আছে, থাকতে পারে, 2 ঘন্টার জন্য সন্ধ্যার প্রার্থনা করতে পারে, সন্ধ্যার প্রার্থনার বিগ্রহের দিকে তাকিয়ে প্রার্থনা করতে পারি। আমার সমস্ত কিছু ঠিক থাকবে, তার মধ্যে আমি সৎসঙ্গী চা খেয়ে হাত ধুলাম, আমার ইষ্টভীতিটা পাঠালাম, তাতে আমি আমাকে সৎসঙ্গী বলে পরিণত করি। বলছেন আচার্যদেব, তোমার ফতুয়া থাকবে না, ধুতি থাকবে না, তুমি দেখলে জয়গুরু দিতে পারবে না, তোমার মোবাইলের মধ্যে ঠাকুরের ফটো থাকবে না, এখন প্রমাণ করো তুমি সৎসঙ্গী, এখন প্রমাণ করো তুমি সৎসঙ্গী। আমরা কিন্তু এই ধরনের সৎসঙ্গী দেখলাম। আমি অনুপদাকে জয়গুরু অনুপদার বাড়িতে গেলাম, চা খেয়ে বৌদি এক গ্লাস জল দেও, হাতটা ধুবো, আর
আপনাদের সামনে সময় এসে দাঁড়ায় তখন ধুতি পাঞ্জাবি ধুতি ফতুয়া করে দাঁড়ায়। এই দিনটা যেহেতু আমাকে সৎসঙ্গী হিসেবে পরিচিতি দেওয়ার পক্ষে যথেষ্ট। তিনি সৎসঙ্গী নাই, এই দিনটা আমার কাছে। আমার ফতুয়া পাঞ্জাবিও নেই, আমি আপনাদেরকে জয়গুলো দিইনি, আমার মোবাইলের মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্রের ফটোও নেই। এখন বলেন আপনি সৎসঙ্গী হিসেবে নিজেকে পরিচিত করবেন কি করে? আমার 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 ব্যক্তিগত ব্যবহার, আমার পারিবারিক ব্যবহার, আমার পাড়া পড়োশির মনের মধ্যে যেন একটা কৌতূহল জাগিয়ে দেয়। এত বিশৃঙ্খলার মধ্যে, এত দুর্যোগের মধ্যে, এত এত অভাব অনটন সমস্যার সময়েও তারা তারা কি করে এত আনন্দে আছে। ওই কৌতূহলই তাদেরকে ঠাকুরের দিকে ধাবিত করে নিয়ে যাবে। আমার মুখের কথা বললে লাভ হবে না। আমি হাজার মাইক্রোফোনে দাঁড়িয়ে আপনাদেরকে যত ইচ্ছে কথা বলতে পারি, মনের দাগ একবারও কাটবে না। আপনারা যদি জানেন আমি যখন মাইক্রোফোনে দাঁড়িয়ে কথা বলছি তখন আমার মেয়ে পাড়ার বিমলের সঙ্গে মোটরসাইকেলে ঘুরছে, আপনারা ছাড়বেন? একদিন, দুদিন, 3 দিন শুনবেন, চতুর্থ দিনের বলবেন সারা নাম মাইক্রোফোনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছ, মেয়েকে তো দেখেছি পাড়ার বিমলের সঙ্গে ঘুরতে, বলবেন না? তো আমি আমার ব্যক্তিগত জীবন, আমার দাম্পত্য জীবন, আমার পারিবারিক জীবনকে যদি আমি সুন্দর করে না তুলতে পারি, আমাকে দেখে যদি মানুষের মনের মধ্যে একটা কিউরিসিটি না জাগে যে এমন কোনো হলো কি করে, তাহলে ঠাকুর ধরার সার্থকতাটা করতে পরিশেষে সময় চলে শেষ হয়ে যাচ্ছে। পরিশেষে ব্রহ্মানন্দজি, আপনারা যারা ঠাকুর রামকৃষ্ণের তিলমাত্র বই পড়েছেন তারা দেখবেন রাখাল মহারাজ বলে একজন ছিলেন, তিনি পরিশেষে ব্রহ্মানন্দজির নামে খ্যাত হন। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর ব্রহ্মা থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ পর্যন্ত প্রত্যেকের মানস পুত্র ছিল, যেমন ঠাকুর রামকৃষ্ণের ব্রহ্মানন্দজি রাখাল মহারাজকে তিনি তার মানস পুত্র হিসেবে স্বীকার করে গেছেন। আপনার মানস পুত্রকে, আপনার মানস পুত্রকে, কি কঠিন প্রশ্ন ঠাকুরকে দেওয়া হয়েছে। ঠাকুর বললেন, যে বা যারা তার ইচ্ছা বা তার কর্মকে সুষ্ঠ সুন্দর সংহতি সমন্বয় সংহতির মধ্য দিয়ে বাস্তবায়িত করে তুলতে পারে, তার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী না। তিনি আমাকে একটা কর্ম করতে বলেন, মন্দির বানাতে। যেমন ধরুন আমাদেরকে পূজনীয় অবিন্দাদা বলে গেছেন আমরা এখানে আচার্যের আসন বসাবো, তার আগে আমাদেরকে এইটা ক্লাসের যেটা আপনারা দেখছেন সেটা আগামী শুক্রবারের ভিতরে শেষ করবো। পরিশেষে আমি একটা জায়গায় চলে যাই, যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা আরো ইম্পর্টেন্ট। আমরা আগামী শুক্রবার দিন ভোরের প্রার্থনার পর আচার্যের আসন এখানে প্রতিষ্ঠা করব। আগামী শুক্রবার ভোরের প্রার্থনার পর আমরা এখানে আচার্যদেবের আসন প্রতিষ্ঠা করব। অবিন্দাদা বলে গেছিলেন যে বাবার জন্মদিনের আগে বাবার আসনটা বসাতে। আমি সেদিন আপনাদের কাছে আমার মাথা থেকে চলে গেছিল, কিন্তু আমি তো একা যাইনি, মন্দিরে সবাই গেছিলেন। তারা বললেন তখন, আপনি যদি ওই দিন বসান জন্মদিনের দিন 8 তারিখ আমরা যেটা বলেছিলাম রোববার, যদি বসান তাহলে তার কথা থাকলো কই। আমার মনে হলো ঠিকই, কিন্তু বলেছিলেন আগে। তাই আমরা শুক্রবার দিন করে আমি পরবর্তীতে আচার্যদেবের জন্মদিনে যাব। আমি এখানকার ফটোগ্রাফ নিয়ে অবিন্দাদাকে দেখাবো। এই উদ্দেশ্যে আগামী শুক্রবার ঘুরে প্রার্থনার সময় আপনারা যে বা যারা পারবেন আসবেন। আচার্যের আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত এই প্রতিকৃতিটা আমরা এখানে বসাবো। তো মানুষ পুত্র বলতে তখন ঠাকুর বলছেন, যে বা যারা সংহতি সংঘবদ্ধ বজায় রেখে তার মতো করে তার কর্মটাকে সম্পাদন করতে পারে, তারাই তার মানস পুত্র। তিনি একজনের নাম বলেননি, বলছেন তারাই তার মানস পুত্র। আমরা ওই চেষ্টাটা করতে শুরু করব যে আমরা তার মানস পুত্র হওয়ার পথে চলতে শুরু করব। হওয়া যায় কি যায় না? যায়।
কেমন করে যায় জানেন? যেমন আমি দীক্ষা নেইনি, আপনারা দেখবেন কথাটা মিলিয়ে দেখবেন। একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। আমি আমার বিয়ের পর চা খেতাম ভোরবেলা বা সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি। আমার স্ত্রী এক কাপ লিকার, এক চামচ চিনি দিয়ে আমাকে প্রত্যেক দিন দিতেন। একদিন দেননি। আমার পৌরুষত্ব দেখাতে হবে। দেখবেন অনেক পুরুষ তার স্ত্রীর উপরে এইভাবেই পৌরুষত্ব দেখায়। করলাম কি, কাপ আর প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। দেওয়ালে বাড়ি খেলো, মাটিতে বাড়ি খেলো, ঝনঝন করে কাপ প্লেট ভেঙে গেল। আমার মা এক ঘর থেকে বেরিয়ে এলেন, আমার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়ে চলে এলেন, আমার মেয়ে এক ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো? সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খায়, তাতেও তোমার এক কাপ চিনি দিয়ে মনে থাকে না। ওরা তখন হাত ধরে আমাকে, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে আমার হাত ধরে টানছে, তুমি বসো, মার কাপ চা করে দিচ্ছে। আমি কি করলাম? বাহাদুরি দেখাতে আলনা থেকে কাপড়টা আমার কাঁধে নিয়ে আর চায়ের দোকানে চলে গেলাম চা খেতে। হয় এরকম? আমাদের বাড়িতে হয়নি এরকম? হয়। এই আমি দীক্ষা নেবার পর আমাকে ঠিক আরেকটি নেই। আমার স্ত্রী সকালবেলা চা ধরলেন, তাতে চিনি নেই। আমি কাপটাকে ফেলতে যাব, ঠিক তখনই আমার মনে হলো এই যে 2 মিনিট আগে এসে আমি ঠাকুরকে বলে গেলাম আমি অপ্রদীপ, তাহলে এটা করছি কি? না, ফেলবো না। তাহলে কি আমি ঠাকুরকে মিথ্যে কথা বললাম? না, আমি তো ঠাকুরকে মিথ্যে কথা বলিনি। আমি কি করলাম? তখন আমার স্ত্রীকে ডাক দিলাম। স্ত্রীকে ডাক দিয়ে বললাম যে তুমি আমার চায়ে চিনি দেওয়া। স্ত্রী তখন কি করলো? জিভে একটা কামড় দিল, মানে লজ্জায় কামড় দিল, দিয়ে চলে গেল। রান্নাঘর থেকে চিনির কৌটোটা নিয়ে এসে এক চামচ চিনি আমাকে ঘুটাতে ঘুটাতে বাইরের দিকে কাঠটাকে ধরে দেখলো যে তাতে চাটা গরম আছে কিনা। যদি ঠান্ডার মতো লাগে তখন বললো তুমি চাটা খেও না, আমি আরেক কাপ চা করে এনে দিচ্ছি। হয় না এরকম? এরকম আবার আমাকে স্ত্রী আরেক কাপ চা দিলেন আরো 5 বছর পর, সেটাতেও চিনি নেই। আমি কি করলাম? তখন আর প্লেট ফেলানোর গল্পটা আমার মাথায় আর নেই। আমি বললাম আমার স্ত্রীকে যদি বলি তাহলে ও লজ্জা পায়। কি দরকার তাকে লজ্জা দেবার? আমি উঠে গিয়ে রান্নাঘর থেকে এক চামচ চিনি নিয়ে এসে খেতে তো পারি না? পারি। আমি রান্নাঘরে গেলাম, এক চামচ চিনি আনলাম, চাটাকে ঘুটে খেয়ে নিলাম। এই 3টা চায়ের মধ্যে কোনো পার্থক্য হতো? কোনো পার্থক্য ছিল না। কিন্তু যেদিন আমি কাপটাকে আছড়ে ফেলে দিলাম, সেদিন আমি মানুষ আকৃতির পশু ছিলাম। যেদিন আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম তুমি আমাকে চায়ে চিনি দাও না, স্ত্রী এনে চিনি দিল, আমি চা খেলাম, সেদিন আমি মানুষ হয়েছিলাম। আর আমি যেদিন আমার স্ত্রীকে না বলে আমি উঠে গিয়ে রান্নাঘর থেকে এক চামচ চিনি এনে চা খুলে আমি চা খেয়েছিলাম, সেদিন থেকে আমি দেবতা হওয়ার পথে হাঁটতে শুরু করলাম। মানুষ পারে না, মানুষ সব পারে। ঠাকুর বলে আমি এমন কোনো কর্ম করিনি, এমন কোনো কর্ম তোমাদেরকে আমি করতে বলিনি যেটা আমি পারি তোমরা পারো না। যা যা তুমি পারো আমি তাই করে দেখিয়েছি, তোমরা করো। পরিশেষে শ্রী দাদার একটা কথা বলি। দাদা এসে ঠাকুরকে প্রণাম করতে দাদাকে আদর করে, দাদার মুখ থেকে শোনা, দাদার চিবুক আদর করে বলছেন দাদু ভাই কেমন আছো? তখন ঠাকুরকে বলছেন ঠাকুর আমার একটা প্রশ্ন ছিল। বলে বলো। বলে এই ব্রহ্মাণ্ড তো তোমার সৃষ্টি। ঠাকুর বলছেন ঠিক আমার। তুমি ভালো খারাপ মানুষ তুমি তৈরি করেছো। ঠাকুর কোনো উত্তর দেননি। তুমি যদি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়ে থাকো ঠাকুর, তাহলে নিমিষে দাও না আমাদের সবাইকে ভালো করে, নিমিষে সবাইকে ভালো করে দাও। তুমি পারো না ঠাকুর? ঠাকুর বলছেন হ্যাঁ আমি পারি দাদু ভাই, আমি পারি, কিন্তু তুমি সেটাকে ধরে রাখতে পারবে না। বলছেন কেমন করে ধরে রাখতে পারবে না? বলছে দেখো যেসব পুত্ররা বাবার ধন সম্পত্তি রোজগারে সাহায্য করেনি, সেসব
যেসব ধনী বাবারা ধনী হওয়ার পেছনে ছেলেদের কোনো কন্ট্রিবিউশন নেই, সেই ধনী ব্যক্তিটা মারা যাবার পর তার পুত্ররা সেই ধন আটকে রাখতে পারে না, নষ্ট করে ফেলে। আমি যদি অকস্মাৎ তোমাদেরকে ভালো করে দিই, তোমরাও সেটা ভালো বেশি দিন রাখতে পারবে না, আবার খারাপ হয়ে যাবে। তাই তোমাদেরকে এবার এত সহজ পন্থা দিয়ে দিলাম, যোজন যাজন ইষ্টভীতি শ্রেষ্ঠ সদাচার, এই করো দাদু ভাই, করো। ধরেছে তো পরম পিতাকে, এখন করো, হও আর পাও। আমাদের প্রত্যেকের সাধনা যেন তাই হয়, যে আমি ধরেছি ঠাকুর তোমাকে, আমি এতদিন করছিলাম পুজো তোমার মতো করে, আমি তোমার মতো হতে চাই, আমার মনের বৃত্তি প্রবৃত্তিগুলোকে ঝেঁটিয়ে সাফ করতে চাই, আমার জীবনের সাধনায় এই। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন, যতক্ষণ আমি বেঁচে থাকবো না ততদিনও আমার এই ধান্দা থাকবে, আমার বৃত্তি প্রবৃত্তি সমস্ত, আমার চরিত্র, আমার ইনস্টিংক্ট থেকে নির্মূল হয়ে যায়। পরিশেষে আপনাদেরকে আবার আহ্বান জানাই, আপনারা আগামী শুক্রবার ভোরের প্রার্থনার সময় চেষ্টা করবেন। আর 2 নম্বর, আপনাদের কাছে আমি একটা আহ্বান রেখেছিলাম যে এই মন্দিরের কনস্ট্রাকশন এবং মাটি ফেলার ব্যাপারে যেভাবে টাকাটা কালেকশন হচ্ছে, তাতে যদি আমাকে আগামী সপ্তাহে এই সপ্তাহে আচার্যদেবের বিগ্রহ প্রতিকৃতি বসিয়ে দেওঘর যেতে হয়, তাহলে আমাকে গোবিন্দাদের কাছে বলতে হবে আমি কাজ করে চলে এসেছি, কিন্তু এখনো বাজারে অনেক বাকি। আপনারা যদি বলেন সেটা আমার বলাটা যুক্তিযুক্ত হবে, তাহলে তাই ঠিক। আর যদি মনে হয় না আমরা বলতে দেবো না আপনাকে, গোবিন্দাকে গিয়ে এই কথাটা বলেন, তাহলে আপনাদের সাধ্যমতো আপনাদের এই কনস্ট্রাকশনে মন্দিরে এসে সাহায্য করবেন। আপনারা যদি মনে করেন সরাসরি আমি আপনাদের প্যান কার্ড নিয়ে এসে সরাসরি আপনারা যদি ফিলোসফিতে জমা করেন, তাহলে সঙ্গে সঙ্গে অর্ঘ প্রশস্তি পেয়ে যাওয়ার বন্দোবস্ত আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ক্যান্সারের যে পেশেন্টগুলোর কথা বললাম, আমরা যারা নাম করবো তাদের প্রত্যেকের মঙ্গলের কারণে ঠাকুরের চরণে প্রার্থনা জানাবো। আপনারা সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন, ইষ্টময় জীবনের অধিকারী হয়ে ওঠেন। পরম পিতার রাতুল চরণে এই প্রার্থনা আমার। জয় গুরু।